আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে আমি প্রথমে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে লাইভ ক্লাস নিতে এসে একটু দেরি হয়ে গেল, একটু সমস্যার কারণে দেরি হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকের যে টপিকস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে আমি আন্তরিকভাবে আবার দুঃখিত যে আসলে লাইভ ক্লাসটি আসলে আমার যে গ্রুপ, আমি গ্রুপে নিতে চেয়েছিলাম, তা আসলে একটু প্রবলেমের কারণে আমি লাইভ ক্লাসটা আমার গ্রুপে নিতে পারিনি। আমি আমার মূল ফেসবুকে যেটা আমার অ্যাকাউন্ট, আমি সেই অ্যাকাউন্ট ওখানেই নিচ্ছি একটু প্রবলেমের কারণে। তবে ভিডিওটা আমি আসলে ওখানে শেয়ার করে দেবো, এটা টেনশন করার কোনো কিছু নেই। তা আসলে আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান যে প্রথম অধ্যায়, এই অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছিলাম, যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ প্রথম অধ্যায়। আসলে 9-10 তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি যে এসএসসি 2021 যারা আসলে পরীক্ষার্থী তাদের জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা তাদের আসলে আছে। ঠিক আছে, পরীক্ষাতে এই অধ্যায়গুলো তাদের আছে। তা আসলে এখান থেকে কি আসলে আমি এই অধ্যায়টাতে অতটা গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ আছে, কারণ যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস এসএসসিতে এই 2021 সংক্ষিপ্ত সিলেবাস, সেহেতু আহ, এখান থেকে প্রশ্ন হওয়াটা সম্ভাবনা এবার অনেক বেশি, আসলে অনেক সম্ভাবনাটা অনেক বেশি। তা আমি আসলে প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যে আসলে এখান থেকে মূল জিনিস। তবে এখানে আমি একটা জিনিস একটু মিস্টেক, সেটা হচ্ছে কি যে দুটো পার্টে আমি এখানে আসলে ক্লাসটা নেব। একটাতে থাকবে শুধু আজকের যে ক্লাসটা, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে যে অধ্যায় থেকে আসলে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আসলে আমাদের আসার মতো, যেগুলো এইগুলো জ্ঞান অনুধাবনগুলো যেগুলো আসার মতো, সেই কোশ্চেনগুলো আমি একটু তোমাদেরকে মাঝে আলোচনা করব। এবং আগামী নেক্সট মান্থে 10 তারিখের মধ্যে আমি এই অধ্যায়ের যে ম্যাথগুলো, অর্থাৎ ম্যাথ বলতে কি যে সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। দুই ভাগে ভাগ করে নিয়েছি আসলে, পার্ট 1 আর পার্ট 2। যদি ওইভাবে উল্লেখ করে দেওয়া হয় না যে পার্ট 1 পার্ট 2, কিন্তু আসলে দুই ভাগে আমি ক্লাসটা আলোচনা করব আর কি। তাহলে চলো একটু আলোচনা করা যায় কি অধ্যায় থেকে আসলে মূল জিনিসগুলো, মূল টপিকগুলো কী কী থাকে। যে মূল জিনিসগুলো যদি এখান থেকে আমি আসলে আলোচনা করতে চাই, তাহলে এই জিনিসগুলো থেকে এখানে থাকে যে আসলে এখানে বিষয়টা হচ্ছে কি ভৌত রাশি এবং পরিমাপ। ভৌত রাশি এবং পরিমাপের যে প্রথম জিনিসগুলো যেগুলো আছে এখানে হচ্ছে তোমার হচ্ছে ক্যান্ডেলা বলতে কি বোঝো, ক্যান্ডেলা বলতে কি বোঝো, এইগুলো জিনিস থাকে। তারপরে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক নির্ধারণে আদর্শ হিসাবে কি ধরা হয়, অর্থাৎ বলতেছে যে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক নির্ধারণে আদর্শ হিসাবে কি ধরা হয়, এই কোশ্চেনগুলো আসলে থাকে। তারপরে যদি বলা যায় যে আন্তর্জাতিক পদ্ধতিতে সময়ের একক নির্ধারণে আদর্শ হিসেবে কি ধরা হয়, এগুলো কোশ্চেনগুলো থাকে। তারপরে বলা হয়ে থাকে যে তোমাদের এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন নির্ধারণে কি ব্যবহার করা হয়, এগুলো জিনিসগুলো আসলে আমরা জানি। তারপরে তোমাদের হচ্ছে কি এক মূল কাকে বলে, এক মূল বা মূল সম্পর্কে তোমরা কি জানো, এগুলো সম্পর্কে আসলে আমরা ধরো মিটার স্কেল কি স্কেল, মিটার স্কেল বলতে তুমি আসলে কি বোঝো, এই মিটার স্কেল সম্পর্কে। যান্ত্রিক ত্রুটি কাকে বলে, যান্ত্রিক ত্রুটি সম্পর্কে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটি বলতে তুমি কি বোঝো। তারপরে দৈব ত্রুটিটা কি, দৈব ত্রুটি বলতে তুমি এখানে কি বোঝো। এই জিনিসগুলো যদি আসলে তুমি একটু জানতে পারো, তাহলে দেখা যায় যে তুমি একটু অনেক ভালো আইডিয়া নিতে পারো, কোনো ভালো একটা আইডিয়া থাকবে। বা ব্যক্তিগত ত্রুটি কি, ব্যক্তিগত ত্রুটি বলতে তুমি আসলে কি বোঝো, সেই সম্পর্কে যে একটা আলোচনা থাকে। অর্থাৎ জ্ঞানমূলক বিষয়গুলো আসলে এগুলো সম্পর্কে আসলে জানলে আমরা আসলে ক্লিয়ার হতে পারবো। তারপরে বিভিন্ন বিজ্ঞানীগুলো যেগুলো থাকে, এই বিজ্ঞানীগুলো যেগুলো আছে, এদের জন্মসাল বা জন্ম কোথায়, কোথায় জন্মগ্রহণ করছে বা কি, এগুলো সম্পর্কে যদি তোমাদের যদি একটু ধারণা থাকে, তাহলে তোমাদের কনসেপ্টগুলো কি আরও ক্লিয়ার হতে পারবে। এখানে আমাদের বেশ কিছু জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এখানে দেখো এই জায়গাতে বিভিন্ন আমাদের অর্থাৎ মূল কথা হচ্ছে কি এমসিকিউ হওয়ার সম্ভাবনা এখান থেকে আসলে অনেক বেশি থাকবে এবার। যে আমরা এখানে যদি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানটা আসলে কি, এই সম্পর্কে আসলে আমরা কি জানি, এই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান সম্পর্কে একটু যদি আমরা জানি, আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আমরা কি জানি, যে অর্থাৎ ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান সম্পর্কে আমরা আসলে এটাই বুঝি যে এই ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে সে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান থাকে, তাপ ও তাপগতি বিজ্ঞান থাকে, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান, এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। কি ক্লাসিক্যাল পদার্থের অন্তর্ভুক্ত। এখন যদি আমি যদি তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে যাই, তাহলে সেগুলোর মধ্যে থাকে পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স। অর্থাৎ এই জিনিসগুলো যেটা থাকে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত আলোচনা জানতে হবে আর কি।
তারপর তোমাদের যদি এই জায়গা থেকে যেহেতু তোমরা এসেছি, আমি মূল কথা হচ্ছে কি এখানে আসলে আমি লিখতে হয়তো মিস্টেক করছি, যে আমার মূল টার্গেটটা ছিল হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান, অর্থাৎ এসএসসি 2021 পরীক্ষার্থী যারা, তাদের জন্য আসলে ক্লাসটা নেওয়া। আমি ডিটেলস ক্লাস এখন আলোচনা করতে পারবো না, আসলে মূল যে জিনিসগুলো আছে সে সম্পর্কে আলোচনা করে দিব, পড়া তোমাদেরকেই পড়তে হবে, ঠিক আছে? আসলে কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো সম্পর্কে আমি একটু তোমাদের মজা একটু আলোচনা করব, জানিয়ে দিব আসলে যেগুলো তোমাদের জানা দরকার। যেমন পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, কিভাবে পদার্থবিজ্ঞানটা হয়েছিল, ডেভেলপমেন্ট অফ ফিজিক্স, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা কিভাবে হয়েছিল, এইগুলো সম্পর্কে তোমাদের একটু হালকা ধারণা নিয়ে নেবা। তারপরে আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, তারপরে চীন এবং মুসলিম সভ্যতার অবদান, এগুলো তোমাদেরকে একটি ধারণা থাকতে হবে। তারপরে বিজ্ঞানী থেলিস কত সালে তার হচ্ছে এগুলো সম্পর্কে সে ধারণা প্রদান করে। তারপরে বিজ্ঞানী পিথাগোরাস, এগুলো সম্পর্কে এখানে বেশ কিছু সালের উল্লেখ আছে, এগুলো তোমাদেরকে আসলে এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তোমাদের যদি এবার যার পরীক্ষাতে তোমাদের নতুন বই যদি একটু খেয়াল করো, তোমাদের বইয়ের 5 পৃষ্ঠা যেটা আছে এগুলোতে বেশ কিছু জিনিস তোমাদের এখানে উল্লেখ করা আছে। তারপরে তোমাদের যদি এই জায়গাতে আরও যদি জিনিসগুলো একটু উল্লেখ করা যায়, পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে তোমরা যদি একটু জানো, তাহলে তোমাদের একটু আরও ক্লিয়ার হতে পারবা যে পদার্থবিজ্ঞানটাই আসলে কি, এই সম্পর্কে একটু বিজ্ঞানের উত্থান পর্ব, কিভাবে বিজ্ঞানের উত্থান হয়েছিল এই সম্পর্কে একটু ধারণা। তারপরে তারপরে তোমাদের হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিসের সম্পর্কে একটু তোমাদের ধারণা এখানে দেওয়া আছে। তারপরে তোমাদের এখানে আরও কিছু দেওয়া আছে, খোয়ারিজমি বিজ্ঞানী খোয়ারিজমি সম্পর্কে আলোচনা করে দেওয়া আছে, একটু দেখবা। কোরপানিকাস, গ্যালিলিও, বিজ্ঞানী নিউটন, ফিজিক্সের সাথে কিন্তু বিজ্ঞানী নিউটনের একটা বিশাল সম্পর্ক, এগুলো সম্পর্কে একটু তোমাদের আলোচনা তোমাদের পড়তে হবে। গ্যালিলিও সম্পর্কে আসলে তোমাদেরকে গ্যালিলিও সম্পর্কে একটু জেনে নেবা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি ক্লাসগুলোতে আমি জিনিসগুলো আসলে ধরিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসগুলোতে দেখা যাচ্ছে হয়তোবা আমাকে 2টা ক্লাস আমি নিব, আজ সামনের দিন হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো, যেহেতু তোমরা পড়ছো, যদি নতুনতা আমি এই জিনিসটা নিয়ে নিলাম। নবমের জন্য আসলে আলাদা ক্লাস আমাকে নবম আলাদা দিতে হবে, বুঝতে পারছি, কিন্তু আসলে পরীক্ষার্থীর জন্য সেই জন্য আমি আলাদা এখানে দিচ্ছি না। আমি এই জায়গাতে একটু চিন্তা ভাবনা করছি যে তোমাদের একটু জাস্ট জিনিসগুলো ধরিয়ে দিব, কোনগুলো একটু তোমরা সম্পর্কে একটু জানবা, পড়তে তোমাদেরকে হবে, কারণ তোমরা হচ্ছে কি পরীক্ষার্থী, তোমাদের বেশি কিছু আমি জানাবো না, জাস্ট এগুলো তোমরা একটু দেখে নেবা। আইনস্টাইন সম্পর্কে একটু জানবা, থিওরি অফ রিলেটিভিটি থেকে কি, তারপরে E=mc² যে সূত্র, চমৎকার সূত্র যেটা আছে, এটা একটু জেনে নেবা। তারপরে তোমাদের হচ্ছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কিভাবে হয়েছিল, অর্থাৎ তোমাদেরকে সব কিছু সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে যে এই বিষয়গুলো আসলে কি। তারপরে তোমাদের আরেকটা জিনিস আছে ভৌত রাশি এবং পরিমাপ, যেমন হচ্ছে দৈর্ঘ্যের এখানে তোমার এসআই ইউনিটে যে ভৌত রাশি, এসআই ইউনিটে যেমন দৈর্ঘ্যের কি, দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা, মিটার, দৈর্ঘ্যের একক কি মিটার, তারপরে ভর কি কিলোগ্রাম, সময়ের একক কি বলা হয় আমরা কি জানি সেকেন্ড, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু কি করতে হবে, একটু ধারণা থাকতে হবে। সময়ের একক কি বলে আমরা সেকেন্ড, তাপমাত্রা কি দ্বারা প্রকাশ করে, এসআই এককে কি হয়, এসআই এককে যেটা বলা হয় সেটা হচ্ছে কি তাপমাত্রার একক হচ্ছে কি কেলভিন, পদার্থের পরিমাপকে কি দ্বারা প্রকাশ করা হয় এসআই এককে মোল, এগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকতে হবে। দীপন তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয় ক্যান্ডেলা। তারপরে তোমাদের হচ্ছে ইউনিট যেটা আছে, ইউনিট অর্থাৎ কি দৈর্ঘ্যের ইউনিট যেটা আছে সেটা হচ্ছে কি আমরা জানি মিটার, আর একক হচ্ছে কি মিটার যেটা আছে মিটার, সিম্বল এম, অর্থাৎ একে দ্বারা দৈর্ঘ্যকে কি দ্বারা, মিটারকে কি দ্বারা প্রকাশ করতে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে, কিলোগ্রামকে কি দ্বারা প্রকাশ করা হয় বাবা কেজি, তারপরে তোমার সেকেন্ডকে কি দ্বারা প্রকাশ করা হয় এস, অ্যাম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয় এ, কেলভিনকে কে, মোলকে এমওএল মোল দ্বারা প্রকাশ করা হয়, ক্যান্ডেলাকে সিড দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়। এই জিনিসগুলো সম্পর্কে একটু তোমাদের বেসিক একটু আইডিয়া তোমাদের অবশ্যই থাকতে হবে, এগুলো থাকা তোমাদের দরকার। তারপরে তোমাদের আরও একটু জিনিস আছে, অনেক বড় থেকে অনেক ছোট দূরত্বের ক্ষেত্রে কী কী হয়, অনেক বড় থেকে অনেক ছোট ভরের ক্ষেত্রে কী কী হয়, যেমন এগুলো তোমাদের ছক দেওয়া আছে, তোমরা 14 পৃষ্ঠা 15 পৃষ্ঠা গেলে সেগুলো আসলে জানতে পারবা। পরিমাপের এককগুলো দেওয়া আছে এখানে, এগুলো দেখবা। মাত্রা সম্পর্কে দেওয়া আছে, বেগের মাত্রা, ত্বরণের মাত্রা, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবা আসলে, মানে এগুলো সম্পর্কে তোমাদের জানা দরকার। তারপরে এখানে খুব সুন্দরভাবে একটু দেওয়া আছে তোমাদের হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি, অর্থাৎ কি মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, অর্থাৎ পরিমাপের যে যন্ত্রপাতি সম্পর্কে, যেমন স্কেলটা কি, স্কেল সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের জানা হলো না, এগুলো আমাদের জানতে হবে যে স্কেল সম্পর্কে আমরা কি জানি, স্কেল আমরা কি বুঝি, স্কেলটা আসলে কি, এগুলো সম্পর্কে একটু তোমাদেরকে জানা। সবগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। আমার কথা হচ্ছে কি তোমরা এখন বলতে পারো যে স্যার আমি তো বইয়ের বাইরে কি বলবো, সব তো আপনি বইয়ের ভিতরে বলতেছে। আমার কথা হচ্ছে কি বই 100% তোমাকে বই কভার করতে হবে, তুমি পুরো বই
ক্লিয়ার করে যাবা, কমন পাবা ইনশাল্লাহ। তোমাকে বই আগে ভালোভাবে দেখতে হবে। আমরা স্কেল সম্পর্কে জানবো, স্কেলের মধ্যে আবার আছে ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেল সম্পর্কে তোমাকে জানতে হবে। ভার্নিয়ার স্কেলটা কি তোমাদের চিত্র দেওয়া আছে, বইয়ের 21 পৃষ্ঠায় চিত্র দেওয়া আছে। তারপরে তোমাকে ব্যালেন্স আছে, ব্যালেন্স অর্থাৎ ভর মাপার যে যন্ত্র ব্যালেন্স, ডিজিটাল ওজন মাপার যন্ত্র ব্যালেন্স, এটাতে তোমাকে এই সম্পর্কে জানতে হবে। পরিমাপের ত্রুটি, আমরা যেখানে পরিমাপ করবো এখানে যদি ত্রুটি থাকবে না তা না, ত্রুটি থাকবে, নির্ভুলতা এগুলো থাকবে। পরিমাপের ত্রুটি, নির্ভরতা, ইরর অ্যান্ড কি একুরেসি, ঠিক আছে, অর্থাৎ পরিমাপের ত্রুটি, নির্ভরতা, নির্ভুলতা, এগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। হালকা কিছু ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলো সম্পর্কে তোমাদের কি করতে হবে, হালকা জানতে হবে আর কি। এগুলো সম্পর্কে জানতে হবে। প্রথম অধ্যায়ে আমরা অতটা গুরুত্ব দেই না, কিন্তু এবারে 100% তোমাকে প্রথম অধ্যায়ের গুরুত্ব দিতে হবে, কারণ এবারে 2021 পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য প্রথম অধ্যায়টা সিলেক্ট করা আছে। তার মানে আমাকে এখান থেকে কি আসে, কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এই সম্পর্কে আসলে ভালোভাবে জানবো। তোমাদের যদি এখানে যদি বলে দেওয়া থাকে যে তোমরা যদি বলতে পারো যে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, যে অনুধাবনমূলক যদি একটু প্রশ্ন উল্লেখ করা থাকে যে তোমার মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্যটা কি, তোমাকে মৌলিক রাশি সম্পর্কে জানতে হবে, লব্ধ রাশি সম্পর্কে জানতে হবে, যে মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে তোমাদের পার্থক্যটা কি, এই সম্পর্কে তোমরা কি জানো একটু বুঝিয়ে বলতে হবে। অর্থাৎ যে সকল রাশি, অর্থাৎ মৌলিক রাশি বলতে আমরা কি বুঝি বাবা, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যে সকল রাশি কি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না। অর্থাৎ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর কি করে না, নির্ভর করে না, এবং অন্য রাশি এদের উপর নির্ভর করে, অন্য রাশি এদের উপর নির্ভর করে কিন্তু এরা কারো উপর নির্ভর করে না, তাদেরকে আমরা কি রাশি বলবো, মৌলিক রাশি বলবো। অর্থাৎ কি রাশি বলবো, এদেরকে আমরা মৌলিক রাশি বলবো। আর যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, অর্থাৎ যে সকল রাশি আবার মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে আমরা কি রাশি বলবো, লব্ধ রাশি বলবো। ক্লিয়ার, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। এই সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্যটা আমরা জানতে পারলাম। তারপরে তোমাদেরকে প্রশ্ন থাকতে পারে যে নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ নিউটনীয় পদার্থবিজ্ঞানে, অর্থাৎ এই নিউটনীয় পদার্থবিজ্ঞান কাছে স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়, নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি। ত্রিমাত্রিক, কত মাত্রিক, দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক একটা বিস্তৃতি। স্থানের কোনো শুরু বা শেষ নেই, স্থানের কি নেই, কোনো শুরু বা কি নেই, শেষ নেই। অর্থাৎ অসীমের বিস্তৃতি, অসীম এর বিস্তৃতি স্থানকে অতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। কি অতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, অর্থাৎ স্থান কি নিরবচ্ছিন্ন, স্থানের যে কোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন, স্থানের যে কোনো এলাকা অন্য এলাকা থেকে কি অভিন্ন, স্থান নিরপেক্ষ। স্থানটা অবশ্যই নিরপেক্ষ। স্থানের মধ্যে সব ঘটনা ঘটে, একটা স্থানের মধ্যে কি ঘটে, সব ঘটনা ঘটে, এবং স্থানের বিস্তৃতির মধ্যে সমস্ত বস্তুর অবস্থান, কিন্তু যখন কোনো বস্তু বা ঘটনা দ্বারা প্রভাবিত হয় না। স্থান যেমন বস্তু ঘটনা নিরপেক্ষ, তেমনই সময় নিরপেক্ষ। কি নিরপেক্ষ, সময় নিরপেক্ষ। ফলে কালের প্রবাহ স্থানকে বদলাতে পারে না, অর্থাৎ কালের প্রবাহ কাকে বদলাতে পারে না, স্থানকে কি করতে পারে না, বদলাতে পারে না। তাহলে আমরা এখানে বুঝলাম যে নিউটনের পদার্থবিজ্ঞান স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়। স্থান হচ্ছে কি নিরপেক্ষ, অর্থাৎ কি বলতেছে এখানে নিরবিচ্ছিন্ন, স্থান নিরপেক্ষ, স্থানের মধ্যে সব ঘটনা ঘটে, স্থানের মধ্যে কি ঘটে, সব ঘটনা ঘটে। স্থানের বিস্তৃতির মধ্যে সমস্ত বস্তুর অবস্থান, কি স্থানের বিস্তৃতির মধ্যে সমস্ত বস্তুর কি, একটা স্থানের মধ্যে সমস্ত বস্তুর কি অবস্থান, এগুলো এটা সম্পর্কে জানলাম। আবার তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে যে ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে তুমি কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ, যে ভার্নিয়ার ধ্রুবক বলতে তুমি আসলে কি বোঝো। স্লাইড ক্যালিপাস, তোমরা স্লাইড ক্যালিপাসের যে চিত্র, অর্থাৎ সামনের দিন যখন ক্লাস নেবে চিত্রটা বুঝিয়ে দেবো না, যে স্লাইড ক্যালিপাসের যে দেখছো তোমরা, এই স্লাইড ক্যালিপাস তোমাদের কোনো নতুনভাবে তো আর বুঝে দিতে হচ্ছে না, স্লাইড ক্যালিপাস তোমরা তো অবশ্যই দেখছো। এখন বলছে ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝো। স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেল, অর্থাৎ কি বলতেছে প্রধান স্কেল, ওর ভেতর যে প্রধান স্কেল যেটা থাকে, এই প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে দুটো স্কেল, একটা প্রধান স্কেল আর একটা কি ভার্নিয়ার স্কেল বলতেছে। এখন বলছে যে স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা কাকে বলবো, স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম, মনে রাখবা স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। যেমন ভার্নিয়ার 10 ভাগ, অর্থাৎ যদি হয় যে ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্র ভাগের, অর্থাৎ 9 ক্ষুদ্র ভাগের সমান হলে, যদি 9 ক্ষুদ্র ভাগের সমান হয় হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার, কত 0.9 মিলিমিটার, এবং এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করে, ভিসি 1 মিলিমিটার থেকে কত 0.9 মিলিমিটার পর্যন্ত হবে, অর্থাৎ 0.1 মিলিমিটার, 0. কত 0.1
মিলিমিটার হবে। এই সম্পর্কে আমরা একটু জানতে পারি, একটু অঙ্কের কাজ আছে যেগুলো পরে আমি তোমাদের আলোচনা করব। অর্থাৎ এই হচ্ছে বিষয়, এগুলো বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা জানতে হবে, এবং এই অধ্যায়গুলোতে মূল যে বিষয়গুলো মনে রাখা দরকার আসলে এমসিকিউর জন্য, সেগুলো আসলে তোমাদের হচ্ছে কি পদার্থবিজ্ঞান কি, লাস্ট বলতেছি পদার্থবিজ্ঞান কি সম্পর্কে ধারণা থাকতে হবে, থেলিস বিজ্ঞানী এর সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, যে থেলিসকে খ্রিস্টপূর্ব 624 থেকে সে 569 পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব কিন্তু এটা, অর্থাৎ প্রাচীন গ্রিক ও রোম সাম্রাজ্য থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন। অর্থাৎ থেলিস কি সম্পর্কিত? সূর্যগ্রহণ সম্পর্কিত। তোমাদের প্রশ্ন থাকতে পারে কে সূর্যগ্রহণ সম্পর্কিত? থেলিস এই সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। কি? লোডস্টোনের চৌম্বক তত্ত্ব সম্পর্কে জানতেন। ডেমোক্রিটাস সম্পর্কে কি বলতেছে? ডেমোক্রিটাসটাকে, যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। পদার্থের কি রয়েছে? অবিভাজ্য কি রয়েছে? পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি একে নাম দেন অ্যাটম বা কি পরমাণু। তিনি একে কি নাম দেন? অ্যাটম বা পরমাণু নাম দেন। কি নাম দেন? অ্যাটম বা পরমাণু নাম দেন। কে? ডেমোক্রিটাস। দেখো, ডেমোক্রিটাস এটার নাম দেন। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে কি, যে আর্কিমিডিস। আর্কিমিডিস আসলে কি বলছে? যে আর্কিমিডিস এখানে বলছে যে গ্রিক বিজ্ঞানী গণিতবিদ, অর্থাৎ গ্রিক বিজ্ঞানী গণিতবিদ তোমার আর্কিমিডিস লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তু, লিভারের নীতি অর্থাৎ কি লিভারের নীতি এবং তরলে নিমজ্জিত, একটা তরলের ভিতর নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী, ক্রিয়াশীল কিমুখী? ঊর্ধ্বমুখী বলের সূত্রের আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থন হন। অর্থাৎ কি, এই যে আর্কিমিডিস এ কি করতেছিল? লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল, তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্রে আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে কি কন? সমর্থন হন। আল মাসুদি এখানে আছে একজন বিজ্ঞানী। এ কি করছে? প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি প্রকৃতির ইতিহাস সম্পর্কে নিয়ে একটু লেখেন। প্রকৃতির ইতিহাস, অর্থাৎ প্রকৃতির ইতিহাস সম্পর্কে শিক্ষক কি করছে? লেখছে। কে সেটা? আল মাসুদি। রজার বেকন সম্পর্কে বলে দেওয়া আছে। রজার বেকন কি ছিলেন? রজার বেকন ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। অর্থাৎ কি পরীক্ষামূলক কি বলতেছে দেখো, রজার বেকন ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। তার মতে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্যতা যাচাই করা হচ্ছে। আসলে সত্য যে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে কি করা যায়? বিজ্ঞানের সব সত্যতা যাচাই করা যায়। এটা কে বলছিল? রজার বেকন। লিওনার্দো দা ভিঞ্চি, নাম আমরা সবাই জানি, লিওনার্দো দা ভিঞ্চি। এর সম্পর্কে কি বলছে? যে পাখির ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন। প্রশ্ন পরীক্ষা আসতে পারে এমসিকিউ, যে পাখির ওরা পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। ডাক্তার গিলবার্ট সম্পর্কে চৌম্বকত্ব নিয়ে গবেষণা ও তথ্য প্রদান করেন। চৌম্বকত্ব নিয়ে কি গবেষণা ও কি করেন? তথ্য প্রদান করেন। কে সেটা? ডাক্তার গিলবার্ট। এখন এখানে আসছে আরেকটা বলে হাইগেনের কথা কি বলছে? পেন্ডুলামের গতি পর্যালোচনা, পেন্ডুলামের ঘড়ির যে পেন্ডুলাম, এই পেন্ডুলামের গতি পর্যালোচনা, তারপরে ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ও আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন। আলোর তরঙ্গ তত্ত্ব কি করেন? উদ্ভাবন করেন। রবার্ট হুক সম্পর্কে আমরা যদি একটু জানি, রবার্ট হুক কি বলছে? রবার্ট হুক কি করছে? বিকৃতকরণ বলের ক্রিয়ার স্থিতিস্থাপক বস্তুর ধর্ম অনুসন্ধান করেন। কে সেটা? রবার্ট হুক। তারপরে এখানে আসে হচ্ছে কেপলারের সূত্র সম্পর্কে আমরা মোটামুটি জানি। কেপলার কি? সৌরজগতের প্রচলিত বৃত্তাকার, অর্থাৎ সৌরজগৎ সম্পর্কে, অর্থাৎ সৌরজগতের প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। কি? বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। কে সেটা? কেপলার। বিজ্ঞানী কি? কেপলার। এবার আমরা জানি যে গ্যালিলিও সম্পর্কে স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি সংজ্ঞা ও এদের সম্পর্ক নির্ণয় করেন এবং পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। কে? গ্যালিলিও। অর্থাৎ সময়, ত্বরণ, তারপরে গতি, ত্বরণ ইত্যাদি সংজ্ঞা ও এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কে? গ্যালিলিও। এবং পরন্ত বস্তুর কি করেন? সূত্র তিনি আবিষ্কার করেন। এবার আমরা জানি খুব পরিচিত স্যার আইজ্যাক নিউটন কি করছে? বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র সে আবিষ্কার করেন। বলবিদ্যার 3টি সূত্র, অর্থাৎ নিউটনের যে আমরা 3টে সূত্র জানি, এই 3টে সূত্র সে আবিষ্কার করেন। আলোকবিদ্যায় তার অবদান রয়েছে। আলোকবিদ্যায় কি রয়েছে? তার অবদান রয়েছে। গণিতের নতুন শাখা ক্যালকুলাসও তার আবিষ্কার। গণিতের যে নতুন একটা শাখা আছে ক্যালকুলাস, এই ক্যালকুলাসও কি তার আবিষ্কার। কার আবিষ্কার সেটা? স্যার আইজ্যাক নিউটন।
এবার আমরা জানি একজনের নাম বলবো, জেমস ওয়াট। জেমস ওয়াট সম্পর্কে কি বলছে? জেমস ওয়াট সে কি করছে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। কে সেটা? জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এবার আমরা যদি একটু জানি যাই, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সে কি করছে? আলোর আলোর তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান। আলোর তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের কি ঘটান? বিকাশ ঘটান। জগদীশ চন্দ্র বসু, এই জগদীশ চন্দ্র বসু একজন বাঙালি বিজ্ঞানী। কি বাঙালি? আমাদের গর্ব যে বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে কি করছে? এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। সেটা কে? সেটা জগদীশ চন্দ্র বসু। রঞ্জেন, বিজ্ঞানী রঞ্জেন সম্পর্কে আমরা কি জানি দেখো, এক্স রে আবিষ্কার করেন। বিজ্ঞানী রঞ্জেন কি আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন। এবারে আমরা যদি জানি একটু দেখো, বেকেরেল কি, বিজ্ঞানী বেকেরেল কি করছে? ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। কে? বিজ্ঞানী বেকেরেল। এবার ম্যাক্স প্লাঙ্ক, দেখো ম্যাক্স প্লাঙ্ক কি করছে? কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। তাহলে ম্যাক্স প্লাঙ্ককে কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন? ম্যাক্স প্লাঙ্ক। মার্কনি, মার্কনি সম্পর্কে আমরা কি জানি দেখো, মার্কনি তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর ব্যবস্থা করেন। সংকেত পাঠানোর কি ব্যবস্থা করেন? কে সেটা? মার্কনি। আলবার্ট আইনস্টাইন, আমরা সবাই জানি এই সম্পর্কে। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। কি তত্ত্ব প্রদান করেন? আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন। কে? আলবার্ট আইনস্টাইন। আর্নেস্ট রাদারফোর্ড, রাদারফোর্ড এটার নামও আমরা জানি। আমরা রাদারফোর্ড কি বলছে দেখো, পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন। পরমাণু বিষয়ক কি? নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন। নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর সম্পর্কে আমরা কি জানি দেখো, নিলস বোর হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন। কি বলতেছে? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্তরে কি ধারণা দেন? কে সেটা? নিলস বোর। কি বোর? নিলস বোর। এবার যদি আমরা জানি একটু দেখো, মৌলিক রাশি সম্পর্কে আমরা কি জানি? মৌলিক রাশিটা আসলে কি? মৌলিক রাশি যে সকল রাশি স্বাধীন, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক রাশি বলবো। লব্ধ রাশি কি? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে আমরা কি রাশি বলবো? লব্ধ রাশি বলবো। ঠিক আছে। পরিমাপ সম্পর্কে তুমি কি জানো? পরিমাপ সম্পর্কে আমরা কি জানি? পরিমাপ, কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাপ নির্ণয় করা না, সরি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা কি বলবো? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা পরিমাপ বলবো। অর্থাৎ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা কি বলবো? পরিমাপ। তাহলে পরিমাপ সম্পর্কে আমরা ধারণা পাইলাম। তারপরে কি? পরিমাপের একক কি জানি? যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে, অর্থাৎ যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে বলা হয় কি? পরিমাপের একক। তাহলে পরিমাপের একক আমরা কাকে বলবো? যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা যা হয়, তাকে বলা হয় কি? পরিমাপের একক। মৌলিক একক সম্পর্কে তুমি আসলে কি জানো? মৌলিক এককটা কি? মৌলিক রাশির একককে মৌলিক একক বলা। অর্থাৎ যে সকল মৌলিক রাশি আমরা জানি, মৌলিক রাশি কিগুলো, ওই সকল মৌলিক রাশির একককে আমরা কি বলবো? মৌলিক একক। লব্ধ একক কি? ওই যে সকল একক মৌলিক একক থেকে, অর্থাৎ যে সকল একক মৌলিক একক থেকে পাওয়া যায়, অর্থাৎ যে সকল একক মৌলিক একক থেকে পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? লব্ধ একক বলবো। এখন বলছি এসআই একক আমরা আসলে বলতে তোমরা কি জানো? এসআই একক, এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে এসআই একক বলা হয়। অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতি যেটা আছে, এককের আন্তর্জাতিক পদ্ধতিতে কি বলা হয়? এসআই একক বলা হয়। মাত্রা বলতে তুমি কি বোঝো? মাত্রা কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে রাশিটির মাত্রা বলে। অর্থাৎ কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে কি বলবো? রাশিটির আমরা কি বলবো? মাত্রা বলবো। এখন তোমাকে বলা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যেগুলো জিনিসগুলো এই জায়গাতে আছে, যে ভার্নিয়ার স্কেল সম্পর্কে কি জানো? খুবই গুরুত্বপূর্ণ ভার্নিয়ার স্কেল, যে স্কেল দ্বারা মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। যে সকল অর্থাৎ যে স্কেল দ্বারা মিলিমিটার ভগ্নাংশ পর্যন্ত কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা যায়, তাকে আমরা ভার্নিয়ার স্কেল বলবো। কি স্কেল? ভার্নিয়ার স্কেল বলবো। ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমরা কি জানি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের, ভার্নিয়ার স্কেল না, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমরা কাকে বলবো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, তার পরিমাপকে বলা হয় কি? অর্থাৎ তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। পিচ কি জানি আমরা? পিচ বলতে আমরা কি জানি? স্ক্রু গজ যেটা আছে, এই স্ক্রু গজের
স্ক্রুকে কি বলতেছে, স্ক্রু গর্জের স্ক্রুকে একবার ঘুরালে, স্ক্রুকে তুমি যদি একবার ঘোরাও, একবার ঘোরালে এর যতটুকু সরণ হয় এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কি বলবে, পিচ বলবে। তাহলে পিচ কাকে বলে, স্ক্রুগজের স্ক্রুকে একবার ঘুরালে এর যতটুকু সরণ হয় এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে আমরা কি বলবো, পিচ বলবো। লঘিষ্ঠ গণন কি, লঘিষ্ঠ গণন তুমি কি বোঝো লঘিষ্ঠ গণন বলতে? বৃত্তাকার স্কেলকে মাত্র একবার ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতবার সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন। অর্থাৎ আরেকবার বলি লঘিষ্ঠ গণনটা কি, বৃত্তাকার স্কেলকে মাত্র একবার ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যখন আমি ঘুরাবো, আমি ঘুরাচ্ছি বৃত্তাকার যে মাঝে যে ইয়াটা আছে বৃত্তাকার স্কেল, আমি যদি এই স্কেলকে যদি মাত্র একবার যদি ঘুরালে এর প্রান্ত স্ক্রুটি যতটুকু সরে আসে, যখন সরে যাবে যতটুকু, তাকে বলা হবে যন্ত্রের লঘিষ্ঠ গণন। স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি বলতে তুমি কি আসো? অবশ্যই তো কিছু ত্রুটি বের হবে। এই স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি বলতে তুমি কি বোঝো? ভ্যানের স্কেলের শূন্য দাগ, ভ্যানের স্কেলে একটা দাগ আছে, স্কেল যখন দেখবা ভ্যানের স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে না মিললে, ভ্যানিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্যের সাথে যদি না মিললে যে ত্রুটি তৈরি হয়, না মিললে তার একটা ত্রুটি, এই যে ত্রুটি তৈরি হয় তাকে স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি বলে। স্লাইড ক্যালিপার্সের কি ত্রুটি বলবে? স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ত্রুটি বলবে। তাহলে এ সম্পর্কে আমরা কি হতে পারলাম, একটু ক্লিয়ার হতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছো যে আসলে আমি কোন বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করলাম। সামনে পার্ট 2-তে আসলে আমি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো, সৃজনশীল, যদিও বেশি সৃজনশীল না এখান থেকে হয় না, কিন্তু এমসিকিউগুলো ভালোভাবে জানা দরকার। আমি এমসিকিউগুলো ধীরে ধীরে আমি গ্রুপে পাবলিশ করব, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব পার্ট 2-তে। পার্ট 1 আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমার পার্সোনালভাবে জানাতে পারো, আমার ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপের মাধ্যমে জানাতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।